তিনজন বহিরাগত, বিজেপির ছাঁটাই হওয়া জঞ্জালমাল 7 জন, 9 জন মন্ত্রী, এমএলএ, রাজ্যসভার এমপি, 12 জন বুড়ো ঘোড়া, একটা বাচ্চা ছেলে, 7খানা সেলিব্রিটি মুখ, আর নখো দন্তহীন 5 জন সিংহকে টিকিট না দেওয়া। এই হচ্ছে তৃণমূলের এক কথায় কোটি কোটি টাকা খরচ করে ব্রিগেড থেকে ঘোষণা করা প্রার্থী তালিকা। মানে এবারে তাদের লড়াইটা যে কতখানি কঠিন, এবারের লড়াইয়ে নামার জন্য ঠিক যে মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না, এবারের লড়াইয়ে নামার আগেই যে অর্ধেকেরও বেশি আর আসনে বিনা যুদ্ধে কার্যত হার স্বীকার করে নেওয়া, সেটা তৃণমূলের এই নড়বড়ে প্রার্থী তালিকা দেখেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। নবীন প্রবীণ দ্বন্দ্ব অনেক 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 আমরা শুনলাম, বিদ্রোহ বিপ্লবের কথা, আর সেই জায়গা থেকে কারুর টিকিট কাটার ক্ষমতা হলো না। নতুন রক্ত আনার যে এত বড় বড় বুলি বাতেলা, ওইসব করতে গেলে যে কটা সিটও পাওয়ার চান্স আছে সেইটুকুনিও জলাঞ্জলি চলে যাবে, সেই জন্য সমস্ত বিপ্লবে ইতি। বন্ধুরা, আজকে জানেন 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা ছিল, মানে ওই ভোটের আগে চমক দেখানো একটা ব্রিগেড করার আর কি চেষ্টা। তো সেখানে দেখানো প্রচুর মানুষের সমর্থন আছে, সেটা তো একটা ফ্লপ শো হয়েছে, আলাদা করে প্রতিবেদন করব সেটা নিয়ে। তো মেন আকর্ষণ ছিল যে প্রার্থী তালিকা কী হবে এবং সেই প্রার্থী তালিকায় কাদের কাদের নাম আসবে। মোটামুটি যা আগাম আমাদের কাছে খবর ছিল তার অনেকগুলোই মিলে গেছে, প্রায় আমি দেখছিলাম 30-32টা নাম মিলে গেছে, এবং সেখানে বাকি যে নামগুলো আছে সেগুলো গোটা দশেক নাম একটু এদিক ওদিক হয়েছে, কেন্দ্র কয়েকটা এদিক ওদিক হয়েছে। কিন্তু এই তালিকা নিয়ে তৃণমূল যদি ময়দানে লড়তে নামে, এ তো লড়ার আগেই 6 ডজন গোল খেয়ে গেল। সেই কথাই কিন্তু আজকে রাজনৈতিক ময়দানে চর্চা হচ্ছে। কীরকম প্রার্থী তালিকা হলো এবং সত্যি কীরকম লড়াইটা দিতে পারবে তৃণমূল, অবশ্যই সেটা ব্যাখ্যা করবো। কারা কারা টিকিট পেলেন আপনারা হয়তো অনেকেই দেখে নিয়েছেন টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছেন, তাহলেও পুরো তালিকাটা অবশ্যই আপনার সামনে নিয়ে আসবো। কিন্তু সব থেকে বড় কথা যে কতখানি গোঁজামিলের প্রার্থী তালিকা হলো, কতখানি নড়বড়ে তালিকা হলো, কোন কোন পয়েন্ট উঠে আসছে, এরকম 10টা জায়গা যে রয়েছে সেটা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই প্রার্থী তালিকা ইতিমধ্যেই দেখে নিয়েছেন, তাও ঝট করে একবার খুব তাড়াতাড়ি বলে দিই। কুচবিহার থেকে দাঁড়াচ্ছেন জগদীশচন্দ্র বসুনিয়া, সেখানকার এমএলএ। আলিপুরদুয়ার থেকে প্রকাশচিক বারাইক, রাজ্যসভার এমপি। জলপাইগুড়ি থেকে নির্মলচন্দ্র রায়, সেখানকার এমএলএ। দার্জিলিং থেকে গোপাল লামা, আমরা বলেছিলাম নামটি, এবং প্রাক্তন তিনি একজন আইএএস। রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী, তৃণমূলের ফেলে দেওয়া জঞ্জল, তৃণমূল থেকে চলে গেছেন, বিধানসভা স্পিকার দেখতে পান না কিন্তু তৃণমূল দেখতে পায়। বালিরঘাট থেকে মন্ত্রী বিপ্লব মিত্র, সেও বিজেপি থেকে ঘুরে গিয়ে গেছে সেখানে। মালদা উত্তর থেকে প্রসূন ব্যানার্জি, আইপিএস। ওই বলছিল না যে বিচারপতির চেয়ারে বসে রায় দিয়েছে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে, তো এই প্রসূন ব্যানার্জিও তো পুলিশ অফিসার, তার মানে তৃণমূলের দলদাস করলে লোকসভার টিকিট পাওয়া যায়, সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেল। দলদাস পুলিশের একটা উদাহরণ। মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান, অক্সফোর্ডের ছাত্র, এই একটা ভালো মুখ এসছে, কিন্তু রাজনীতির ময়দানে কতটা কি করতে পারবেন সন্দেহ আছে, সেটা ব্যাখ্যা করব। জঙ্গিপুর থেকে খলিলুর রহমান যিনি ছিলেন, তিনি কোনো টিকিট ফিকিট চেঞ্জ করার কোনো চান্স নেই। বহরমপুর থেকে ইউসুফ পাঠান, এটা একটা চমক দিয়েছে, সত্যি এই নামটা কোথাও কোনো দিন শোনা যায়নি, কিন্তু গুজরাটের বরোদা থেকে এসে ইউসুফ পাঠান বহিরাগত, তাকে বাংলার টিকিট দিতে হচ্ছে। বাংলায় আর কোনো মুখ খুঁজে পাচ্ছে না, মানে বহরমপুরে দাঁড়ালে সেখানকার লোক, এবার সেখানকার সংখ্যালঘু মানুষ তৃণমূলের প্রার্থীকে তাড়া করবে, সেই জন্য এরকম একজন সেলিব্রিটি মুখ, ক্রিকেট খেলোয়াড় মুখ, বাইরের রাজ্য থেকে নিয়ে আসা মুখ তৃণমূলকে ধার করতে হচ্ছে। কতখানি খারাপ অবস্থা দলটার, মানে ভাবুন একবার, গোটা বহরমপুর খুঁজে, গোটা বাংলা খুঁজে একটা সংখ্যালঘু মুখ পেল না, একটা ভালো প্রার্থী পেল না যাকে দাঁড় করাতে হয়। মুর্শিদাবাদ থেকে আবু তাহের খান, কোনো চেঞ্জ হয়নি। কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র, মানে সাংসদে ঘুষকাণ্ডে ধরা পড়েছে, সংসদ থেকে বার করে দেওয়া হয়েছে, ইডি তদন্ত হচ্ছে, আদালতে গিয়ে ঠকঠকাচ্ছে, কোনো রকম কোনো সাড়া নেই, কিন্তু সেই মহুয়া মৈত্রকেই আবার টিকিট দিতে হচ্ছে। মানে কতখানি দেউলিয়া অবস্থা দলটার। হ্যাঁ, রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী, একটা ধান্দাবাজ, বিজেপি থেকে চলে গেল তৃণমূলে, টিকিটও পেয়ে গেল, মানে ওই বিজেপির ডাস্টবিন খুঁজে খুঁজে যতগুলো জঞ্জাল আছে তুলে তুলে এনে টিকিট দেওয়ার চেষ্টা। বনগা থেকে আরেকটা বিজেপির জঞ্জাল, বিশ্বজিৎ দাস, তৃণমূল থেকে বিজেপি এসেছিল, বিধায়ক হয়ে আবার তৃণমূলে চলে গেছিলো, একেও দেখতে পায় না স্পিকার। আচ্ছা, মানে বনগা থেকে ঠাকুরবাড়ির কাউকে কিছু পাওয়া গেল না, ওই সিটটা এমনি সারেন্ডার করে দিল। ব্যারাকপুর থেকে মন্ত্রী পার্থ ভৌমিক,
অর্জুন সিংকে টিকিট দেয়নি, মানে তৃণমূল থেকে কেউ লোক নেই, মন্ত্রীকে দাঁড় করাতে হচ্ছে, বিজেপি থেকে যাকে নিয়ে এলো তাকে টিকিট দিতে পারেনি। ব্যারাকপুরটা খুব ইন্টারেস্টিং হবে। দমদম থেকে বুড়োঘোড়া সৌগত রায়, বারাসাত থেকে সেই পুরনো মুখ কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাট থেকে হাজি নুরুল ইসলাম, সেই পুরনো আগে একবার হয়েছিল, তাকে আবার তাড়িয়ে দিতে হয়েছিল, আবার তাকে নতুন করে দেয়া হলো। বসিরহাটেও লোক খুঁজে পাচ্ছে না। জয়নগর থেকে সেই পুরনো প্রতিভা মণ্ডল, মথুরাপুর থেকে নতুন একজন নেতা নিয়ে এসছে বাপি হালদার, বাচ্চা ছেলে। ডায়মন্ড হারবার থেকে সেই অভিষেক ব্যানার্জি, যাদবপুর থেকে সায়নী ঘোষ, মিমিকে তাড়িয়ে দিয়েছে, মিমি তো দাঁড়াতে চায়নি আবার। কলকাতা দক্ষিণ থেকে মালারায়, সেই পুরনো মুখ। কলকাতা উত্তর থেকে সুদীপ ব্যানার্জি, হাওড়া থেকে প্রসূন ব্যানার্জি, উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ, শ্রীরামপুর থেকে কল্যাণ ব্যানার্জি, সব সেই পুরনো মুখ। নতুনের কথা, এত বড় বড় ডায়লগ সব গঙ্গায় ভেসে গেছে। আচ্ছা, হুগলি থেকে রচনা ব্যানার্জি, মানে প্রথমে শোনা হচ্ছিল কাঁথি বা তমলুক থেকে, কিন্তু ওখানে যা ক্যান্ডিডেট করে দিয়েছে বা করবে বিজেপি শোনা যাচ্ছে, ভয়ে রচনা ব্যানার্জি আর হয়নি যে ভাই আমাকে যদি দিতে হয়, আমাকে সেলিব্রিটি মুখটা দেখিয়ে তোমরা ফায়দা লুটবে, তো আমাকেও এমপি হতে হবে, সুতরাং দিলে একটা সেফ সিট দাও যেখানে অ্যাটলিস্ট একটু হলেও জেতার চান্স আছে। সেই জন্য হুগলি কোনো রকমই ওই কাঁথি তমলুকের দিকে যাওয়ার চান্স নেয়নি। আরামবাগ থেকে মিতালি বাগ, নতুন মুখ এসছে একটা। তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য। আচ্ছা, এইটা নিয়েও আমার পয়েন্ট আছে, যে 10টা পয়েন্ট বলবো সেখানে বলবো। কাঁথি থেকে উত্তম বারিক, আমরা বলেছিলাম। ঘাটাল থেকে দীপক অধিকারী আগেই ঠিক ছিল। ঝাড়গ্রাম থেকে কালীপদ সরেন, এটা মেলেনি। মেদিনীপুর থেকে জুন মালিয়া, মুখ খুঁজে পাচ্ছে না, সেই ওই অভিনেত্রী দিয়ে ম্যানেজ করার চেষ্টা। পুরুলিয়া থেকে শান্তিরাম মাহাতো বলেছিলাম। বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী বলেছিলাম। বিষ্ণুপুর থেকে সুজাতা খা বলেছিলাম। বর্ধমান পূর্ব, এটা একটা নতুন নাম এসছে, ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ, আবারও সেই বহিরাগত, মানে গোটা পশ্চিমবঙ্গে কোথাও কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না। আসানসোলেও বহিরাগত, শত্রুঘ্ন সিনহা। বোলপুর থেকে অসিত মাল, বীরভূম থেকে শতাব্দী রায়। এই হচ্ছে 42 জনের তালিকা। নামগুলো পাশে কেন্দ্র ধরে ধরে আমি ছবি দিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের। আচ্ছা, এবার যে 10টা পয়েন্টের কথা বলবো কুইকলি, সেটা একটু বলে নিই। এতদিন তৃণমূলের যেটা প্রার্থী তালিকা ঘোষণা হতো, সেটা হচ্ছে কালীঘাটের বাড়ি থেকে স্বয়ং দলনেত্রী সেখানে ঘোষণা করতেন। ভোট যেদিনকে ঘোষণা হতো সেদিনকে বা তার 2-1 দিনের মধ্যে হয়তো তিনি ঘোষণা করতেন। এবার যেহেতু বিজেপি আগে ঘোষণা করে দিয়েছে, চাপ পড়ে গেছে, আগে করতে হচ্ছে। র্যাম শো করছে, যেরকম করে মডেলরা হাঁটে সেরকম করে হাঁটছে। এটা রাজনীতি হচ্ছে না ফাজলামি হচ্ছে? কোটি কোটি টাকা খরচ হলো আজকে, যা যা আমি দেখলাম ম্যানেজমেন্ট, সেখানে র্যাম সে করে প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে হচ্ছে। মানে তৃণমূল তো বলে তৃণমূলের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তৃণমূলের প্রতীক থাকলেই নাকি জেতা যাবে, সেখানে এরকম আলাদা করে এরকম করে প্রার্থী দেখিয়ে দেখিয়ে করতে হচ্ছে। ও লোকজন দেখবে উন্নয়ন করেছে তৃণমূল, জোড়াফুল চিহ্ন আছে, ভোট দিয়ে দেবে। ওরকম করে ঢপবাজি করে যে আর হবে না, এটা বুঝে গেছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বিজেপির ছাঁটাই অন্তত 7 জন রয়েছে দেখলাম, যারা ওই হয় বিজেপির এমএলএ, আগে বিজেপি করেছে, সেরকম 7 জনকে টিকিট দিতে হচ্ছে। তো তৃণমূল তো বলে তারাই নাকি সব নেতা তৈরি করে, বিজেপি নাকি বহিরাগত পার্টি। তো সেই বহিরাগত পার্টির জঞ্জালগুলোকে তুলে এনে প্রার্থী করতে হচ্ছে কেন? মানে দেউলিয়া অবস্থা কতখানি, দলের মধ্যে থেকে কেউ দাঁড়াতে চাইছে না, বা দলের এগুলোকে দিলে সবার গায়ে ওই চোর চোর লেভেল সেটে গেছে, মানুষের কাছে ভোট পাবে না, সেই জন্য এতগুলো বিজেপির প্রার্থী করতে হচ্ছে। আচ্ছা, সেলিব্রিটি মুখ, মানে নিজের পলিটিক্যাল কাউকে দেওয়ার নেই। এই একটা ডায়লগ শুনছিলাম না, অভিষেক ব্যানার্জি আঞ্চলিক দলের যিনি সর্বভারতীয় সভাপতি, তিনি নাকি রাজনীতিতে সিরিয়াস, এরকম লোকেদেরই রাখতে চান এবং রাজনীতির জায়গা থেকে আসছেন। ওই পলিটিশিয়ান হবেন অথচ সেলিব্রিটি সেই সব করবেন, সেই সব লোক চান না। তো কোথায় 7 জন সেলিব্রিটিকে টিকিট দেওয়া হয়েছে? আচ্ছা, পুরনোদের টিকিট সেটা তো কেউ কাটতে পারলো না। ওই যা বিপ্লব বিদ্রোহ ছিল সব কিছু শেষ, যেটুকুনিও জিতবো সেটুকুনিও আর জিততে পারবো না যদি এই পুরনো মুখগুলোকে টিকিট না দিই। এদেরকে মোটামুটি মানুষ চিনে গেছে, এদের একটা সংগঠন তৈরি হয়ে গেছে, সেইটাকে ম্যানেজ করে যদি কিছু করতে পারে। আচ্ছা, এবার বহু আসনে তো দেখলাম গোঁজামিলের প্রার্থী, মানে এদের এদের কি কাজ হবে, এরা আলটিমেটলি কতখানি পলিটিক্যাল ফিল্ডে থাকবে। যেমন মালদা দক্ষিণ থেকে দেখলাম শাহনাজ আলী রহমান, একটা শিক্ষিত মুখ দিয়েছে, কিন্তু রাজনীতির ফিল্ডে কোথায় ছিল? দার্জিলিং থেকে গোপাল লামা, একজন প্রাক্তন আইপিএস আইএএস অফিসার, রাজনীতির ময়দানে কোথায় ছিল? বহরমপুর থেকে চমক দিয়েছে ইউসুফ পাঠান। এরকম বহু কেন্দ্রে আমি নাম দেখছি। রচনা ব্যানার্জি, কারা এরা? মানে রাজনীতির ময়দানে এদের অবদানটা কি? বাংলার জন্য এরা ঠিক করেছেটা কি? কিসের জন্য এদেরকে প্রার্থী দেওয়া হয়েছে? আচ্ছা, এই আইটি সেল, দেবাংশু ভট্টাচার্য, শুনছি তমলুক থেকে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হবেন। তো সেখানে কেউ ভয়ে দাঁড়াতে পারছে না। প্রথমে শুনলাম যে রচনা ব্যানার্জির কথা হচ্ছে সেখানে, তারপর শুনলাম ওই
অখিলগিরি, সৌমেন মহাপাত্র, তাদের সব নাম ভাসছিল। কাউকে দেয়া গেল না। দেবাংশু ভট্টাচার্য জীবনে কোনোদিন ভোটে লড়েছে? মানে কেউ রাজি হচ্ছিল না, ভাই তুই কোনোদিন টিকিট পাসনি, তোকে দাঁড় করিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার। তার থেকেও বড় কথা, আইটি সেলের দায়িত্ব ছিল, তো এবার নির্বাচনে আইটি সেলের তো বড় দায়িত্ব আছে। তো তাকে যদি একটা কেন্দ্রে বন্দি করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আইটি সেলটা চলবে কি করে? মানে ওই আইটি সেলের প্রচারে আর কিছু হবে না? মানুষ খাচ্ছে না? কাউকে একটা দাঁড় করিয়ে দাও প্রার্থী। আচ্ছা, এখন যারা দলের মুখ হয়েছে, সেই কুণাল ঘোষ, রাজীব ব্যানার্জি, যারা টিভিতে এসে দলকে ডিফেন্ড করে, দলের ভুলটাকেও ঠিক করার চেষ্টা করে, সেই লোকগুলোকে কেন টিকিট দেওয়া হলো না? তারাই তো এখন দলের প্রমিনেন্ট ফেস হয়ে উঠেছে, যে কোনো চ্যানেলে গিয়ে তারা ডিফেন্ড করে। কই, তাদের তো টিকিট দেওয়ার কোনো রকম কোনো ব্যাপার দেখলাম না। নতুন রক্তের কথা কোথায়? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে ওই বিভিন্ন নাম শুনছিলাম যে যাদের টিকিট চেঞ্জ হতে পারে, যেগুলো ধরুন যেমন কলকাতা দক্ষিণ থেকে একজন নাকি প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী এইসব দান করাবেন, এসব শুনছিলাম। তো এই যে সেফ সিটগুলো আছে, এখানে তো পরীক্ষা নিরীক্ষার পথে যেতে পারতো। মানে ওই নতুন যারা আসবে, নতুন প্রজন্মকে তুলে আনার চেষ্টা, এসব যে ডায়লগ শুনতাম, কলকাতা দক্ষিণ এগুলো তো সেফ সিট, হাওড়া সেফ সিট শুনছি তৃণমূলের কাছেই। তো সেই সব জায়গাতেও কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারছে না কেন? মানে এই কটা সিটই আমরা হাতে গোনা জিতবো, সেখানেও যদি পরীক্ষা নিরীক্ষা করতে যাই, ওই কটা সিটও যাবে। এমনিই তো সিট সংখ্যা অনেকটা কমছে, বা সিঙ্গেল ডিজিট হয়ে যেতে পারে। সেই ভয় থেকে এই সব যেগুলো একদম সেফ সিট, সেখানেও কোনো রকম কোনো রিস্ক নেওয়া গেল না। তার থেকেও বড় কথা এইখানে যে পরের পয়েন্টটা, যে স্পেনে গিয়ে যে নতুন শিল্প সাথীকে খুঁজে পেলেন, সব সময় নাকি তার সঙ্গে বিশাল একটা শিল্পের ব্যাপার চলছে, 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে অনেক কিছু হয়ে যাবে। তো শোনা যাচ্ছিল তো তার স্ত্রীর নাম এই দক্ষিণ কলকাতা সিট থেকে। তিনিও রাজি হলেন না। শেষ মুহূর্তে বুঝতে পারলেন যে এই দলটার সঙ্গে যদি যোগ থাকে, এদের সঙ্গে যদি প্রার্থী হই, তাহলে ভবিষ্যতে কী অবস্থা হতে চলেছে। মানে কীরকমভাবে মানুষের আস্থা কমছে এদের প্রতি। এবং আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, বারবার গর্ব করে না যে আমাদের দলের নেত্রী একজন মহিলা, আমরা মহিলাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি মহিলা ক্যান্ডিডেট করি, পাঠাই। তো আমি দেখলাম যে 12 নম্বর সিটে এসে, অর্থাৎ কৃষ্ণনগরে এসে প্রথম মহিলা মুখ দেখা গেল। উত্তরবঙ্গের একটা সিট থেকেও কোনো মহিলা মুখ দেওয়া গেল না। উত্তরবঙ্গে কি তৃণমূলের কোনো মহিলা নেই নাকি? সন্দেশখালির পর সেখানকার মহিলারা সকলেই ঝাঁটা আর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা মুখ হওয়া তো দূরের কথা, তৃণমূল দেখলেই তারা করবে। 12 নম্বর সিটে এসে প্রথম মহিলা মুখ করতে হলো, মুখ খুঁজে পেল তৃণমূল কংগ্রেস। সেটাও কে? ঘুষখোর মহুয়া মৈত্র। এবং গোটা যদি প্রার্থী তালিকা দেখি, সেখানে আমি 12 জন মাত্র মহিলার নাম খুঁজে পাচ্ছি। এবার পশ্চিমবঙ্গে হচ্ছে 42টা আসন, 3, 14, 42, মিনিমাম 14 জনের নাম থাকা উচিত, যদি ওই 33% যেটা নরেন্দ্র মোদী সরকার আনতে চাচ্ছেন। এবার তো তৃণমূলের থেকে শুনেছিলাম যে বড় বড় সব বাতেলেবাজি, আমরা 50% মুখ দেবো, আমরাই সব থেকে বেশি করি, আমরা মহিলাদের সঙ্গে নিই। মানে মহিলা সঙ্গ আর দিচ্ছে না, মহিলা ভোট আর পাশে নেই। আর আমি শেষ করবো আর একটা পয়েন্ট বলে, সেটা হচ্ছে বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ প্রার্থী। আমি অনেক দিন আগে বলে দিয়েছিলাম যে এখান থেকে ওই সুজাতা খাঁকেই প্রার্থী করাবে, এমনই শোনা যাচ্ছে। এবার দেখুন, সুজাতা খাঁকে, প্রাক্তন বিজেপি সুজাতা খাঁকে, যাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্বাচনে ব্যবহার করছে, বিধানসভায় আরামবাগে, তারপর পঞ্চায়েত নির্বাচনে, জেলা পরিষদে, এখন আবার লোকসভা ভোটে সেখানে হচ্ছে। আর সব থেকে বড় কথা, সুজাতা খাঁকে প্রার্থী করা মানে ওই ব্যক্তিগত আক্রমণ হবে। সৌমিত্র খাঁ এই করেছিল, ওই করেছিল, নারী সঙ্গ, তাকে যা খুশি তাই বলবে। এবার সৌমিত্র খাঁ যখন সেখানে পাল্টা বলবেন, সেটা একটা মহিলা, একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে ভোটারদের কাছে। যে দেখো, যখনই ওই কথাগুলো বলবে, কোন পরিপ্রেক্ষিতে বলছে সেটা ব্যাখ্যা করবে না, শুধুমাত্র বলবে দেখো মহিলাদের কীরকম করছে, করে ওখানে মহিলা ভোটটা আর কি ঘেঁটে দেওয়ার চেষ্টা করবে। মানে আলটিমেটলি যেটা হচ্ছে যে বিষ্ণুপুর পুরো হাত থেকে বেরিয়ে গেছে, ওখানে গিয়ে নোংরামি করো, নোংরা পুরো ব্যাপারটাকে তৈরি করে দাও, এবং সেই জায়গা থেকে যাতে বিজেপি ভালো করে প্রচার করতে না পারে এবং মানুষ সেই জায়গা থেকে ভোটটা করতে পারে, এই রকম একটা স্ট্র্যাটেজি নিতে হচ্ছে। এই দল তো উন্নয়নের কথা বলে, এই দল তো নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে, এই দল তো নাকি বাংলার মানুষের কথা বলে। তাহলে এত বহিরাগতই কেন আনতে হচ্ছে, যাদের সঙ্গে বাংলার কোনো রকম কোনো সম্পর্ক নেই? আর কেনই বা
এইভাবেই সুজাতা খাঁদের নামিয়ে দিয়ে প্রাক্তন সম্পর্ক, সেখানে মহিলাদের প্রতি কথা, এইসব দিয়ে রাজনীতি করার পরিকল্পনা করতে হচ্ছে। কিন্তু যতই এই জিনিসটা করুক, তার আলটিমেট কোনো রেজাল্ট কি ভোট বাক্সে আসবে? পুরো তালিকা যেটা বিশ্লেষণ করলাম, সেখানে প্রথমেই বললাম যে বহিরাগত থেকে শুরু করে বিজেপির ছাঁটাই মাল, এইসব নিয়ে প্রার্থী তালিকা ভরাট করতে হচ্ছে। তাহলে দলটা যে কতখানি নড়বড়ে অবস্থায় আছে, এবং নির্বাচনে নামার আগেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু সিট বিজেপির হাতে তুলে দিল, সেখানে মানে লড়াই করার মতো জায়গা তো তারা থাকবে না, সেই জায়গাটাই কি আজকে এস্টাবলিশ হয়ে গেল? কি বলবেন আপনারা এই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে, এই 42 জনের যে নাম এসছে সেটা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।